এই জন্য যারা অ্যাব্রিভিয়েশন লিখবেন অবশ্যই কোনো কাটাকাটি ছাড়া একদম জ্ঞানমূলক প্রশ্নের মতো, ওই লাইনটাতে কোনো কাটাকাটি হবে না, বানান ভুল যাবে না, কিচ্ছু হবে না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। এগুলো আমাদের হয়ে গেছে। আমি প্রথম অধ্যায়টা একটা স্লাইডের ভিতরে করছি, কথা বুঝছেন, যাতে আপনারা পরে যখন চান একটার ভিতরে পেয়ে যান, এই জন্য এটা স্লাইডটা একটু বেশি হয়ে গেছে, এর পরের গুলো কম হবে। এটা কি আমরা পড়েছিলাম কালকে? আমরা পড়েছিলাম আমাদের কি সম্পর্ক পর্যন্ত? কি আটকে গেছে? একুশ শতকের শিক্ষকের বিশেষ দক্ষতা সমূহ পর্যন্ত আমরা পড়েছি, তাই না? এরপরে আর পড়া হয় নাই। তো একুশ শতকের যে দক্ষতা সমূহ আমরা পড়েছি, শিক্ষকের ডিজিটাল দক্ষতা সমূহ কি কি হবে, এই যে প্রশ্ন এখন যেটা আসতেছে, একুশ শতকের শিক্ষকের ডিজিটাল দক্ষতা সমূহ। একটা তো সাধারণ দক্ষতা সমূহ, ওটা উচ্চ মাপের দক্ষতা, কারণ ঝুঁকি নেওয়া কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। ঠিক আছে, ওটা ইন জেনারেল সব শিক্ষকের সবার ভিতরে ওই গুণ থাকবে, ওই দক্ষতার ভিতরে কিন্তু ডিজিটাল দক্ষতা তাদের একটা থাকবে, তাই না? আইসিটি ব্যবহারের দক্ষতা থাকবে, কিন্তু এই ডিজিটাল সংক্রান্ত যে দক্ষতাগুলো থাকবে তার ভিতরে আমাদের কি কি দক্ষতা থাকবে। এখন যেহেতু আমরা ডিজিটাল ক্লাসেই আছি, আমরা বলে নিতে পারি যে এখানে আমরা আসলে কতটুকু পর্যন্ত মানে আমাদের শিক্ষানীতিতে আছে আমরা যেতে পারবো, আর আমরা কতটুকু দিতে পারছি শিক্ষার্থীদের। আমরা নিজেরাই শিক্ষকরাই এখনো কি ছাত্র, তাই না? এখনো ডিজিটাল প্রযুক্তিতে আমরা শিক্ষকরাই ছাত্র, এখনো আপনাদের ট্রেনিং চলতেছে না বিভিন্ন গ্রুপে গ্রুপে? কয়দিন করে ট্রেনিং দেয় এখন আইসিটি? কেউ পেয়েছেন ট্রেনিং রিসেন্টলি? এমপিএর ভুক্ত কোনো টিচার নেই আপনাদের যে ট্রেনিং দিচ্ছে? পেয়েছেন ডিজিটাল? নতুন ঢুকেছেন? আচ্ছা, তো আপনাদেরও ট্রেনিং হয়ে যাবে। সাধারণত এটা খুব শর্ট কোর্স হয় আর কি, 3 দিন 5 দিন বা 7 দিন সর্বোচ্চ এরকম ট্রেনিং হচ্ছে। আর পাবনাতে যে ট্রেনিংটা হয় সেটা সম্ভবত 21 দিনের ট্রেনিং হয়। তো ওটাতে প্রার্থী হিসেবে স্কুল থেকে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করলে 21 দিন না, সরি, 3 মাসের। তো স্কুল থেকে যদি আপনাকে পাঠাতে চাই ওখানে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের রেজাল্ট আসে, রেজাল্টের পরে ওখানে যে ট্রেনিং করতে পারে, সেটা সরকারি খরচেই হয়। আর শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আমাদের যেগুলো আছে আপনার গভর্নমেন্ট কলেজ, সেখানে ট্রেনিং দিচ্ছে এখন 7 দিনের। আইসিটি ট্রেনিং সব শিক্ষকদের হচ্ছে, সাধারণ শিক্ষক থেকে শুরু করে সবাই। তো আমরা এইখানে কি কি দক্ষতা অর্জন করব, দেখেন সাধারণ কিছু দক্ষতা আছে, আছে না? সবকিছুই কি অসাধারণ হয়ে যাবে? না, সাধারণ কিছু, যেমন আমি কম্পিউটারটা চিনি কিনা, কিভাবে অন অফ করব, কিভাবে ওখান থেকে ছোট ছোট কাজগুলো করতে পারবো, আমি কি করতে পারবো, ওখানে কিছু টাইপ করতে পারবো, এই ধরনের যদি যে কাজগুলো হয়ে থাকে এই কাজগুলোকে সাধারণের ভিতরে নিয়ে আসা হয়। এরপরে আছে চিন্তামূলক এবং সামাজিক যোগাযোগের দক্ষতা। তাহলে ডিজিটাল দক্ষতার ভিতরে আরেকটা আছে কি, সামাজিক যোগাযোগ। এটা আমরা অ্যাভেলেবেল দেখি বাট করতে পারি না, যেমন আমার ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়। দেখবেন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টেলিগ্রাম বলেন, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে না, সবাই কি সবটা ব্যবহার করতে পারি? তো যারা এগুলো চালায় অভ্যস্ত তারা কিন্তু অনেক কিছু বেশি বেশি পারে। দেখবেন যে এখনকার বাচ্চারা আপনাদের কোনো, হ্যাঁ, এই এই যে এখনকার যে সাধারণ জেনারেশন গুলো, এই ছোট বাচ্চা এরা যা এটা পারে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা যে জিনিসটা পারবে আমরা হয়তো পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কেন বলেন তো? আচ্ছা, আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে ডিভাইসটা তো টাকা দিয়ে কিনছি, একটু এদিক ওদিক হলে নষ্ট হলে আমাকেই কিনতে হবে, 1 নম্বর কথা কিন্তু এই ভয়, আমরা ঝুঁকি নিতে পারি না।
যে এটা কি কি করে ফেলবো, প্ল্যাটফর্মে, সামাজিক প্ল্যাটফর্মে যে কাউকে কোনো মন্তব্য করব, আমার অবস্থান চিন্তা করে আমাকে মন্তব্য করতে হচ্ছে। ওরা কি সেই চিন্তা করতেছে? তো এই যে জায়গাগুলো ওদের সঙ্গে আমাদের এই জন্য যায় না। কারণ আপনি শিক্ষক হিসেবে যে মন্তব্য করতে যাব, ছাত্র কি তাই মানবে? ছাত্র গালিগালাজ দিবে, করবে, পরে আবার একটা ভালো কথা বলবে, সব শুধরে যাবে। কিন্তু একজন শিক্ষকের কথা কি সারা জীবন থেকে যাবে। তো এইরকম হয়। তো সেই সব ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা কি কি ব্যবহার করতে পারি, বা সেখান থেকে আমরা কি কি নিয়ে শিক্ষার্থীদের উপকারে আসে, তাদেরকে কিভাবে শিখাতে পারি, সেটা হলো এই চিন্তামূলক এবং সামাজিক যোগাযোগের দক্ষতার ভিতরে আসবে। এরপরে আসবে গভীর চিন্তামূলক দক্ষতা। এগুলোর অনেকগুলো পয়েন্ট আছে, আমরা স্লাইডে পাবো। আর উচ্চতর দক্ষতা, তো এগুলো আসলে সবকিছুই হবে কি প্র্যাকটিসের মাধ্যমে, মুখে বলে হবে না। আমি হয়তো ক্লাস নিচ্ছি আপনাদের পরীক্ষার জন্য, সত্য কথা যেটা, এখানেও যে দাঁড়িয়ে আমি ক্লাস নিচ্ছি, মুখে বলতেছি আমরা অভ্যাস করাবো, প্র্যাকটিস করাবো, কিন্তু আমরা পড়তেছি কিসের জন্য? নম্বরের জন্য। ওই গোল একটা ফলাফল। কিন্তু এটা যদি বাস্তব থাকতো, আইসিটিটা লিখিত না দিয়ে পুরোপুরিটাই কি করতো, প্র্যাকটিক্যাল দিত, আমাদের শিক্ষার্থীরা শিখতো বেশি। তা আমি থিওরি, এখন সবাই তো আর মানে অনেক বড় মাপের লোকজন হয় না যে হাতেও কোডিং করে অনেক সময় কম্পিউটার কেনা যায়, তাই না? একজনের নাম আমি ভুলে গেলাম, উনি নিজের কম্পিউটার, প্রথম কম্পিউটারটা কিনেছিলেন কি দিয়ে, নিজে হাতে কোডিং করে। হাতে কোডিং করা, হাতে কোডিং লেখা চারটিখানির কথা না, তখন তার কাছে কম্পিউটারই ছিল না। তিনি সেই কোডিংটা বিক্রি করে তারপরে কি করছিলেন, কম্পিউটারটা কিনেছিলেন। অথচ আমাদের সামনে এত কিছু থেকেও আমরা কোডিং এর সি পর্যন্ত যেতে পারি না, পারি? কোডিং কথাটা মনে উঠলে ভয় পাই। অথচ আপনি যদি দেখেন 6, 7, 8, 9 এর বাচ্চারা কোডিং করতেছে, করতেছে না এখন? আমি দেখলাম কিছুদিন আগে একটু গ্রামে বেড়াতে গেছিলাম, সেখানে আমাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা ক্লাস করেছে, কোডিং ক্লাসে প্রোগ্রাম তৈরি করতেছে। অনলাইনেই সে শিখেছে, অনলাইন থেকেই করতেছে। এই যে শিক্ষাটা, সে কি করতেছে, হাতে কলমে শিখতেছে, সে কোনো বই পড়ে শিখতেছে না, এই জন্য তার শিক্ষা হচ্ছে। কিন্তু আমরা কি করতেছি, আমরা খালি বই পড়ে পড়ে মাথার ভিতর রাখতেছি, তাই না? ঘুম লাগলে তা নিয়ে আসতে বসতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন তাহলে 21 শতকের শিক্ষকের ডিজিটাল দক্ষতা সমূহকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 4টা ভাগে। এটা মনে রাখবেন, 2 মার্কের প্রশ্ন আছে। এই 4টা পয়েন্ট লিখবেন শুধু, এর সাথে কোনো ব্যাখ্যা লাগবে না, 2 মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হলো পয়েন্ট। এখন যদি 4 মার্কের প্রশ্ন হয়, আপনার কি করতে হবে? এখন আপনাকে যেতে হবে পরবর্তী ধাপে। সাধারণ দক্ষতার ভিতরে কি কি আছে দেখেন। একদম সাধারণ দক্ষতা, আমরা কি করি, গুগল ক্রোম বা বিভিন্ন ব্রাউজারে সার্চ করে কি কি নিয়ে আসি, ফ্রিগুলো নিয়ে আসি না? পেমেন্ট থাকলে কেউ কিনি? মানে যারা কিনে, তারা যাদের খুব দরকার শিক্ষার জন্য এগুলো লাগবে, সেগুলোর ক্ষেত্রে। কিন্তু আমরা এই যে জুম অ্যাপ ব্যবহার করা থেকে শুরু করে, আমরা তো সব ফ্রিগুলোই চলে। ইদানিং আমাদের কলেজে এখন কেনা জুম ব্যবহার করে, কিন্তু আমাদের মানে আমরা যারা পার্সোনালি ব্যবহার করি, কি করি, ফ্রিগুলো করি না? তো দেখেন, বিনামূল্যে প্রাপ্ত সফটওয়্যার বা অনলাইনে বিভিন্ন টুলস ব্যবহার করে ডিজিটাল অডিও তৈরি ও এডিট করার দক্ষতা থাকতে হবে সাধারণ দক্ষতার ভিতরে। তার মানে আমরা সবকিছু ফ্রি পাচ্ছি, সেটা শুধু একটা প্রেজেন্টেশন তৈরি করব কিভাবে, সেই ধাপগুলো আমরা এখানে লিখতে পারবো। আপনাদের এই ধরনের একটা প্রশ্ন থাকবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে আপনি তৈরি করবেন, ধাপগুলো লেখেন, এটা প্রশ্ন থাকবে। তাহলে এই সাধারণ দক্ষতা দিয়েই আমি পারবো, তাই না? সাধারণ দক্ষতা দেখেন 1 নাম্বার দিয়েই আমি পেরে যাবো। এই প্রশ্নের অ্যান্সারটা 4 মার্কের থাকে এবং খুব সহজ। ধাপে ধাপে 6টা 7টা ধাপ লিখলে আপনার হয়ে যাবে। এরপরে দেখেন কি আছে, বিনামূল্যে প্রাপ্ত সফটওয়্যার বা অনলাইনে বিভিন্ন টুলস ব্যবহার করে ডিজিটাল ছবি তৈরি করতে পারবো। আমরা বিভিন্ন ব্যানার তৈরি করি না, ডিজিটাল? তারপরে দেখবেন যে আমার যে যে অংশগুলো দরকার, সেগুলো এক জায়গায় নিয়ে আমরা কি করি, একটা ছবি বা প্রোফাইল তৈরি করি আবার নতুন করে। কিন্তু ওখানে কি সবগুলো এক জায়গায় থাকে? থাকে না, আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তৈরি করি। সেটা বলতেছে ডিজিটাল ছবি তৈরি করা ও এডিট করা আমাদের শিখতে হবে, এবং শিক্ষার্থীদের যাতে শিখাতে পারি সেই দক্ষতা অর্জন করতে হবে। এরপরে দেখেন কি আছে, ভিডিও সংগ্রহ ও প্রদর্শন করার দক্ষতা। এটা সাধারণ দক্ষতার ভিতরেও হলে এটার একটা টেকনিক আছে, সেই টেকনিকে যে শিখতে হবে। যারা অনেক বড় বড় স্কুলে জব করেন, মাইলস্টোন বলেন, বিভিন্ন ক্যান্টনমেন্ট স্কুল
বলেন, রাজুক উত্তরা মডেল কলেজ বলেন, ভিকারুন্নেসা বলেন, মতিঝিল আইডিয়াল বলেন, অথবা আপনার ওই যে কি যেন বলে রেসিডেন্সিয়াল, এইসব স্কুল, হলিক্রসে, এইসব স্কুলগুলোতে কিন্তু প্রচুর প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস নাই। এদের প্রত্যেকটা ক্লাসরুমে কি ডিজিটাল ক্লাসরুম, একটা করে সাদা ওয়াল আছে, স্ক্রিন না, সাদা ওয়াল আছে, একটা করে প্রজেক্টর আছে, আর প্রজেক্টর ব্যবহারের জন্য প্রত্যেকটা টিচারকে একটা করে ল্যাপটপ দেওয়া আছে। এখন কথা হলো, যে স্কুলে প্রত্যেকটা টিচারকে দেওয়ার মতো নেই, সেই স্কুলে একটা ফিক্স করা আছে, প্রত্যেকটা ক্লাসের রুমের জন্য একটা করে ফিক্স করা আছে, তারা সেটা ব্যবহার করতে পারে, পেন ড্রাইভে করে নিয়ে আসে, নিয়ে এসে ব্যবহার করে। তো এই যে মানে আমাদেরটা তাও একটু ব্যবহার হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন প্রজেক্টর আছে, সবকিছু আছে, কিন্তু ব্যবহার হয় না, কারণ ব্যবহারটা শিক্ষকদের ওইভাবে ট্রেনিং দেওয়া হয় না। আপনারা এগুলোর পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি আজকে দিয়ে দিব, কালকে খালি লাস্টের 3টা নেই, স্লাইড নেই, আর সবগুলো আপনাদের কাছে আছে, দিয়ে দিব। বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি ও শেয়ার করার দক্ষতা। তো যখন আপনি ক্লাস নিবেন, মুখে বললে হবে না, ক্লাস নিতে গেলে যে সমস্যাগুলো আমরা ফেস করি, সেটা আসলে মুখে বলতে গেলে ফেস করি না। মুখে আমাকে স্যার বললো আপনি এটা কিভাবে করবেন, আমি বলে দিলাম, কিন্তু ক্লাস আসলে কতগুলো কাজ করতে হয়, বা যে আপনারা হেল্প করেন, দেখেন, চিন্তা করেন। তো এই কাজ করতে গেলে যে সমস্যাগুলো আমরা তৈরি হয় দেখি, সেগুলো সমাধান আমরা কিন্তু কাজ করার মাধ্যমে করতে পারি, আগে থেকে করা যায় না। করা যায়, হ্যাঁ, ইমাজিন করে অনেক কিছু করে, কিন্তু বাস্তবে হবে। হ্যাঁ, গবেষণা যখন আমরা করি, কি করি, একটা অনুমান করি না রেজাল্ট কি হতে পারে, কিন্তু ওই অনুমানের ভিত্তিতে কি সব রেজাল্ট আসে? আসে না, কিছুই করে। এই জন্য আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে। প্রেজেন্টেশন তৈরি এবং প্রদর্শন করার দক্ষতা একজন শিক্ষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে আমরাও শিখে নিব। আপনারা যারা ক্লাসে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এসে বাইরে ঘুরেন বা বসে থাকেন, আমাদের কম্পিউটার ব্যবহার করতে পারেন, এই কম্পিউটারটা স্টুডেন্টদের জন্যই। কথা বলছেন, আসবেন, এসে খালি বলে নিবেন, আঙ্কেল আপনাদের সব লাইন লাগাই দিয়ে যাবে, আপনারা এখানে প্র্যাকটিস করবেন, এখানে প্রেজেন্টেশন তৈরি করা শিখেন। প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আছে না? স্মার্টফোনের ভিতরে কি সবকিছু আছে এখন। এটাকে তো মিনি কম্পিউটার বলে। বাচ্চারা কি ওই ল্যাপটপ ইউটি নিয়ে ক্লাসে যায়? যায় না, এই একটা নিয়ে যায়, দেখি সারাদিনই এই পড়ে। তো এর ভিতরে সবকিছু আছে। তো আমরা কি করবো, এখানেই এগুলো ব্যবহার করা শিখবো। মোবাইলে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করে, কম্পিউটার হলে মানে ভালো হয়। ডেস্কটপে কাজ করে যত আরাম, অন্য কোনো জায়গায় কিন্তু এত আরাম নেই। ল্যাপটপেও আছে, তবে মাঝে মাঝে একটু অসুবিধা হয়, কিন্তু ডেস্কটপে সবচেয়ে বেশি আরাম হয়। কম্পিউটারে কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, এই জন্য একটু অসুবিধা হয়ে যায়। এই মোবাইলের ভিতরে মোবাইল ছোট থাকে, তো যার কারণে প্রোগ্রাম গুলো একবারে হেডলাইনটা ঠিক মতো আসে না, একটু অসুবিধা হয়। তারপরে আমরা একটু শিখবো। এরপরে দেখেন, এগুলো আমরা জানি যে কোথায় খুঁজতে হয়, অনলাইনে বিনামূল্যে পাওয়া যায় এমন ছবি ভান্ডার খুঁজে বের করা। প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঢুকলে কি হয়, উপরে দেখবেন অল কথা আছে, একটা ইমেজ আছে, ভিডিও আছে, তাই না, অডিও আছে, বিভিন্ন ক্লিপ আছে, ওখান থেকে আমরা খুঁজে নিতে পারি। এগুলো সাধারণভাবে আমরা পেয়ে যাই। সঠিক কিওয়ার্ড শব্দের সাহায্যে স্বল্প সময়ে কার্যকরী সার্চ কোয়েরি ব্যবহার করার দক্ষতা। আমরা যদি এই যে বলা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করা, এখন আমি খুঁজতেছি ছবি, আমি যদি অন্য কোনো কিছু লিখি তাহলে আসবে? তাহলে আমাকে সঠিকভাবে জিনিসটা কি করতে হবে, সার্চ দিতে হবে। তো আমি ভুল লিখলাম, বানান দেখবেন অনেকের নাম থাকে, আমি যখন কন্ট্রোল F দিয়ে নামটা লিখি, যদি নামের বানানের সাথে না মিলে, তাহলে কি আসবে? নামটা আসবে না। এই জন্য সঠিক কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড বুঝেন তো, ওটার যে নাম, সেই নামটা সঠিকভাবে লিখতে হবে ওখানে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দক্ষতা, এটাও ব্যবহার করতে করতে হয়। মুখে পড়ে আসলে অত হয় না, তবে জ্ঞান থাকতে হয়। জ্ঞান যদি মাথার ভিতর থাকে, ওটা প্রয়োগ করা কি সহজ হয়, এবং বাস্তব অর্থে যেখানে প্রয়োগযোগ্য, সেখানে গেলে সেটা ব্যবহার করা যাবে কিনা আমরা বুঝতে পারবো। এই জন্য আমাদের এই ডিভাইস গুলো ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। শ্রেণী ও পাঠ উপযোগী, প্রয়োজনীয় এবং নির্ভরশীল ওয়েবসাইট ভিত্তিক কন্টেন্ট খুঁজে বের করা এবং তা মূল্যায়ন করা। আমাদের এরকম একটা আছে, প্ল্যাটফর্ম আছে না,
শিক্ষকদের শিক্ষক বাতায়ন ওখানে অনেক কিছু পাওয়া যায়। স্যার কি লেখেন ওখানে? মনিরুল নামে আছে। আর কার কার আছে ওখানে শিক্ষক বাতায়নে অ্যাকাউন্ট আছে কার কার? মনিরুল স্যারের নাম্বারটা নিয়ে নেবেন, ওনার হেল্প নিয়ে সবাই ওখানে নিজের একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, অনেক কিছু পাবেন তো ওখানে। শুধু আপনি দিবেন তা না, ওখান থেকেই অনেক কিছু নিতে পারবেন, ওখানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। ওখান থেকে যে ভিডিও গুলো আমরা দেখি, আমি মাঝে মাঝে দেখি, তো ওখানে অনেক সুন্দর কি আপনার ক্লাস উপযোগী দেখবেন রেকর্ড পাওয়া যায়, অনেকে ওপেন করে রাখে যে আপনি এটা নিয়ে ক্লাস নিতে পারেন, শুধু আপনার নামের পরিচয় স্লাইডটা চেঞ্জ করে আপনি ওটা ব্যবহার করতে পারেন, কেউ কিছু বলে না ওখানে। তবে হ্যাঁ, একটু অনুমতি নিয়ে নেওয়া বেটার। ঠিক আছে, শিক্ষক বাতায়ন এই কথাটা মনে রাখবেন। শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও অডিও সম্বলিত ওয়েবসাইট ব্যবহারের উপায়সমূহ জানা থাকতে হবে। এইটা কার জানা থাকবে? কথা বলেন না কেন, সবাই ঘুম লেগে গেছে, ভাত খেয়ে আসছেন সবাই? শিক্ষককে জানতে হবে, তাহলে না শিক্ষার্থীকে শিখাতে পারবে, তাই না? ঘুম লেগে গেলে চা খান, পানি খান, ওখানে চিনি দেওয়া আছে, যা খেতে ইচ্ছা করে খেয়ে নেন, এর বেশি কিছু তো আর খাওয়াবে না কলেজ। আর যদি না খেয়ে থাকে তাহলে আঙ্কেলকে বলেন খাবার এনে দিবে। এবার কি আসছে দেখেন, এটা কিভাবে যাবে? এখান থেকে টাকা যাবে না? দিব। চিন্তামূলক এবং সামাজিক যোগাযোগের দক্ষতার ভিতরে কি কি আছে দেখেন, ওখানে খুব সাধারণ দক্ষতা আসলো, যেগুলো আমরা অলরেডি করি। আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট দিই এভাবে করি না, ওখানে কিন্তু সব ওগুলোই আছে দেখবেন। ওগুলো ডাউনলোড করি, করে আবার ফেসবুকে নিজের আইডিতে দিয়ে। ইদানিং একটা কথা খুব ঘুরতেছে, ছাত্রদেরকে শাসন করা যায় না এই বিষয়ে, মানে একটা লেখা খুব ঘুরতেছে, যে পারছে কপি করে ওখানে নিজের নাম বসাই দিতেছে, সংগৃহীত কথাটা কেউ লিখতেছে না। প্রথম যে মানে ভিকারুন্নেসার ম্যাডাম মনে হয় এটা দিয়েছিলেন, উনার নামটা ভ্যানিশ হয়ে গেছে। এখন দেখি মানে আমার অনেক পরিচিতরাই নিজেদের আইডিতে ওইটা কপি পেস্ট মারতেছে, কিন্তু নিচে সংগৃহীত কথাটা লিখতেছে না। তো এরকম করব না, আমরা যে জিনিসটা সংগ্রহ করে পোস্ট করব সেটা নিচে অবশ্যই স্বীকৃতি হিসেবে কি করব, সংগৃহীত কথাটা লিখে দিলে আপনি কি পাপ মুক্ত হয়ে যাবেন। ওটা তো এক ধরনের পাপ, আমি চুরি করলাম আমার নামে যখন দিলাম, কিন্তু আমি যখন দিলাম সংগ্রহ করেছি বা সংগৃহীত, তখন এটা আমার মিথ্যা হলো না, আমি এক জায়গায় পেয়েছি সবার উদ্দেশ্যে দিলাম, দিতেই পারি আমি। কিন্তু যখন ওই কথাটুকু না লেখা হয় তখনই মনে করবেন এটা কি চুরি করা হলো, আর এটা অনেক বড় অপরাধ। এটা কম্পিউটারের ভাষায় একটা আছে, ওটার একটা পুরো ক্লাস আছে, সাইবার ক্রাইম আইনে কেসও হয়ে যেতে পারে, আবার বেশি মাতবরি করতে যেয়ে যদি সমাজের বিপক্ষে চলে যায় তাহলে আক্রমণও হতে পারে, অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু সংগৃহীত থাকলে আর আক্রমণ হয় না। কথা বুঝছেন? এইদিকে একটু খেয়াল রাখবেন। দেখেন এখানে কি বলতেছে যে সামাজিক ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে সহকর্মীদের সাথে আন্তঃযোগাযোগ স্থাপন করে পেশাগত দক্ষতা উন্নয়ন, পরিবর্তন ও পরিহার্য করার ক্ষমতা। আমাদের মনে হয় শিক্ষকদের ভিতর অত দ্বন্দ্ব থাকে না, খুব মিল থাকে। আমি অনেক স্কুলে দেখেছি একজন শিক্ষক আরেকজন শিক্ষককে প্রচুর সহযোগিতা করে, তবে যে খুব আগায় যায় তার পিছনে লোক লাগার একটা সুযোগ থাকে। হ্যাঁ, গ্রুপিং, এখন মনে হয় গ্রুপিংটা একটু খুব কমে গেছে না, আগে গ্রুপিংটা খুব বেশি হতো, মানে এ ওর পিছনে লাগবে, দুই তিনজন মিলে একজনের পিছনে লাগবে, এটা সাধারণ শিক্ষকদের ভিতরে এখন মনে হয় কম হয়। না আমার ধারণা আর কি, জানি না হয় কিনা। হ্যাঁ, নতুনদের ভিতরে কম, এগুলো পুরাতনদের ভিতরে একটু ইগো কাজ করে মনে হয়, বেশি বেশি থাকে। আর আরেকটা সমস্যা হয়, নতুন পুরাতনদের ভিতরে একটু দ্বন্দ্ব থাকে, কারণ নতুনরা একটু জানে বেশি, পুরাতনরা নিজেদেরকে অভিজ্ঞ ভাবে বেশি। ভাবা আর ভাবনা দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। তো দেখা যাচ্ছে যে মূল্যায়ন করার ক্ষেত্রে হয়তো বা করে না, কিন্তু কাজ করে নেওয়ার ক্ষেত্রে আবার তারা খুব আপন হয়, এটা মাথায় রাখবেন। তো কাজ করতে বললে কাজ করবেন, কাজ করলে ফেলা যাবে না। ওই যে কালকে বললাম যে মানে বিস্তার লাভ করে শিক্ষা যেভাবে, ওভাবে আপনার ওইটাও বিস্তার লাভ করতেছে, কারণ আপনি যখন আরেকজনের কাজ করতে যাবেন, সে এটা কিভাবে প্রেজেন্ট করবে তাকে শিখাতে যেয়ে আপনি নতুন কিছু শিখলেন, তাই না? আপনি যখন বোর্ডে ম্যাথ করেন একরকম করেন, আপনি যখন খাতায় একটা বাচ্চাকে ম্যাথ করতে দিয়ে কারেকশন করেন আরেক রকম হয় না?
এই যে দুই জায়গায় দুই রকম শিক্ষা। তো আপনাকে কেউ কাজে হেল্প করতে বললে সানন্দে করবেন, কিন্তু এমন ভাবে করবেন না যেন নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দেওয়া হয়। সে যেন কখনো ভাবে না যে উনি বললে আমি সাথে সাথে করতে বাধ্য। ঠিক আছে, নিজের ওয়েটটা বজায় রেখে সব কাজ করে যাবেন, সব কাজ করবেন, কাজ করতে বাধা নেই, কিন্তু নিজের পার্সোনালিটি কখনোই যেন বিকিয়ে দিবেন না। কেউ যেন আমাকে ব্যবহার করতে না পারে যে কোনো সময়। আমার যেন প্রতিষ্ঠানের কাজেই সে ব্যবহার করতে পারে, এর বাইরে সে যেন ব্যবহার করতে না পারে, এদিকে খেয়াল রাখতে হবে। এই ব্যথা পেয়েছে নাকি? আচ্ছা, ফাইল শেয়ারিং টুলস বার ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ও ফাইল আদান প্রদান করার দক্ষতা। অনেক সময় আমরা বিভিন্ন ফাইল দিই, ফেটে যায় না? দেখবেন যে আমরা ওয়ার্ড ফাইলে বিভিন্ন কাজ দিলে যদি লেখার ফন্ট গুলো ওই কম্পিউটার সাপোর্ট না করে, আমার এখানে যে লেখাটা আছে এই লেখাটা আমি আপনাদেরকে কি করে দিই, পিডিএফ করে দিই, যাতে মোবাইলে পড়তে পারেন। কারণ মোবাইলে যদি আপনার ওই ভার্সন না থাকে তাহলে কি হবে, সব ওলট পালট লেখা আসবে, তখন কোন ভাষা হবে কেউ জানে না, জাপানি না চাইনা কেউই বুঝে না, এরকম হয়ে যায়। তো এই কারণে আমরা পিডিএফ করে দিই। যদি কখনো পিডিএফ করা না থাকে তাহলে এটাকে আপনার চিন্তা করতে হবে, যদি ওয়ার্ড ফাইল থাকে তাহলে ওয়ার্ডে যে এটাকে ডাউনলোড করতে হবে। আর যদি ইংলিশ বাংলা মিশ্রণে ঝামেলা হয়, আপনি যেখানেই ডাউনলোড করেন না কেন কি হবে, ওটা ওর ভাষা মতোই কথা বলবে, ও আপনাকে ভাষা দিতে পারবে না। এজন্য তখন কি করবেন আমি একটু বলি। তখন যেটা করবেন, আপনাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ থাকবে সেটাতে ডাউনলোড করবেন। ঠিক আছে, মোবাইলে করলে নষ্ট হবে, বাট ডেস্কটপ বা ল্যাপটপে হবে না, কারণ ল্যাপটপ ওই ভাষাগুলো বোঝে বা ওই প্রোগ্রামগুলো ল্যাপটপের ভিতরে থাকে। তখন আপনি এটাকে পিডিএফ করে নিয়ে নিজের কাছে নিয়ে নিতে পারবেন। এটা হলো মানে তাৎক্ষণিক একটা সমাধান। আর যদি না সমাধান হয় তাহলে যে আপনাকে দিয়ে থাকবে তাকে বলবেন পিডিএফ করে আপনাকে দিতে। বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার ব্যবহার করে প্রয়োজনীয় ওয়েবসাইটে বুকমার্কিং লিস্ট তৈরি এবং বিভিন্ন ফরম্যাটের ফাইল ডাউনলোড করে তার শিক্ষার্থীদের সবাই, এগুলো আমরা সাধারণত করে থাকি। কারণ এখন আমাদের ওয়েবসাইট কি খুব সমৃদ্ধ, তাই না? আমরা এই যে স্যার যে বইয়ের পিডিএফ গুলো দিয়েছে কোথা থেকে দিয়েছে, ওয়েবসাইট থেকেই তো দিয়েছে। আপনাদেরকে ডাউনলোড করে আবার লিঙ্ক করে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছে, আপনারা ওখান থেকে বইগুলো পেয়ে যাচ্ছেন। তো এই ব্রাউজার গুলোর নাম ভালো করে জানতে হবে এবং কোথায় কোনটা পাওয়া যায় সেখান থেকেই আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। শ্রেণীকক্ষে ব্যবহার উপযোগী ওয়েব কন্টেন্ট যাচাই বাছাই করার দক্ষতা। গতকাল এটা বলেছি না, যে শ্রেণীর উপযোগী যদি না হয়, এখন ক্লাস 4 এর কোনো প্রেজেন্টেশন যদি আপনি 10 এ পড়াতে যান হবে? আবার 10 এ যদি কাউকে পড়াতে যান 1-2 বাচ্চাদের মতো করলে হবে? তাহলে আমাদেরকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এটা একটু উঁচু মানের দক্ষতা। আর এরপরে আরো আছে বিভিন্ন ধরনের টাস্ক ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে নিজস্ব কর্ম পরিকল্পনা তৈরি করা এবং তার শিক্ষার্থীদের সরবরাহ করা। এটা অনেক স্কুল করে। এমপিওভুক্ত স্কুলগুলো সাধারণত এসব ঝামেলায় কম যেতে চায়, কারণ তাদের কমিটির সমস্যা থাকে, তাদের ফান্ডের সমস্যা থাকে, তাদের বিভিন্ন ধরনের এক্সেসরিজের অভাব থাকে। ঠিক আছে, কিন্তু দেখবেন যে প্রাইভেট যে স্কুলগুলো আছে রেজিস্ট্রেশন ভুক্ত, বাট তারা অনেক সাহায্য করে। তাদের যে উন্নত চিন্তা চেতনা থাকে, তারা টাকা বেশি নেয় বাট তারা কাজও করে। তারা বাচ্চাদেরকে যা দেয় আমরা এনপিওভুক্ত প্রতিষ্ঠান খুব কম দিয়ে থাকি। তো আমাদের এনপিওভুক্ত প্রতিষ্ঠান জানেন উত্তরাতে আছে, উত্তরা হাই স্কুল, নবাব হাবিবুল্লাহ, ওখানে যে পড়াশোনা হয় সেই তুলনায় দেখবেন যে আমাদের যে রাজুক উত্তরা মডেল কলেজ আছে, মাইলস্টোন আছে, এদের পড়াশোনার ভিতরে একটু ডিফার করে না? কারণ এদের প্রেজেন্টেশন গুলো এরকম যায়। এই যে সারা যারা মাইলস্টোনে আপনারা জব করেন জানেন মনে হয়, ওনাদের প্রত্যেক সপ্তাহে একটা করে কি ট্রেনিং ক্লাস থাকে। এটা মাস্ট, ছুটির দিনও হতে পারে, বৃহস্পতিবারও হতে পারে, কিন্তু এমপিওভুক্ত স্কুলে চিন্তা করা কঠিন, তাই না? তো এমপিওভুক্ত স্কুলে নিজেদের তৈরি করতে হবে। আবার এত টিচার এদের, যে এদের যে ট্রেনিং দিবে বাই রোটেশনে মানে চান্স পাওয়াও কঠিন হয়ে যায়। এক একটা সাবজেক্টেরই 4-5টা করে টিচার। তো ট্রেনিং এর যে শিডিউল পাবেন, আপনি যদি 4 নাম্বার টিচার হন 2 বছর পরে পাবেন। এটা চিন্তা করে রাখতে হবে। এই জন্য নিজেকে তৈরি হতে নিতে হবে। ওই যে বললাম যে বিভিন্ন উইন্ডো আছে, সেখান থেকে শিখে নিতে হবে। আপনারা অনলাইন ব্যবহার করবেন, অনলাইনে আপনি আপনার ভাষা দিয়ে সার্চ দিবেন, দেখবেন আপনার সামনে ইউটিউবের ভিডিও আসতেছে,
অথবা গুগলের কোনো লেখা আসতেছে, অথবা এআই দিয়ে তৈরি কোনো প্রেজেন্টেশন চলে আসতেছে, আসবে, কিন্তু আপনাকে চাইতে হবে যে আমি শিখবো, এই কাজটা করব। আপনি যে ফর্মেটে চাবেন সেই ফর্মেট। আপনি এখন মোবাইলের সামনে চিন্তা করলেন, আজকে আমার একটা খুব সুন্দর থ্রি পিস কিনতে ইচ্ছা করছে, দেখবেন থ্রি পিসের বিজ্ঞাপন আসতেই থাকতেছে। তার মানে কি আমাদের ব্রেন তারা পড়তে পারে, তাই না? আমি চিন্তা করতেছি আজকে এই সূরাটার আমার মিনিংটা অর্থ সহ জানার দরকার। আমি সকালে উঠে যখন সার্চ দিলাম, সূরা বাকারা না এসে আজকে আহজাবই আসলো। তো আমার ওই যে রাত্রে যে চিন্তা ছিল, মোবাইলটা তো আমার পাশেই ছিল, হয়তো বা সে আমাকে ডিটেক্ট করতে পারছে, তাই আমাকে ওইটা পাঠিয়ে দিয়েছে, এরকম হতে পারে। আমি জানি না এটা সত্যি কিনা, আমি শুনছি এরকম। সব নাটক চলে আসবে। তাহলে দেখেন আমাকে সে পড়ে ফেলতে পারছে। তো ওই যে ওই কবিরাজের মতো হয়ে গেছে, তাই না? কবিরাজ যেমন বলে না, তোর বাবার নামে এই, তোর ছেলে এটা হয়েছিল ওইটা হয়েছিল, ওরা আমার মাইন্ড করে ফেলে। ওই একটা, ওই যে একটা ভাত দেখলে যেমন পুরো পাতিলের ভাত বোঝা যায়, ওরা আমাদেরকে পড়ে ফেলতেছে এখন। তো তাহলে আমাদের প্ল্যাটফর্মটা সহজ হয়ে গেছে না? আমি যে প্রেজেন্টেশন তৈরি করার জন্য ঘুরতেছি, আপনি যদি এখন কোথায় যান, ওই যে কি বলে যেন আরেকটা, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটি কে সার্চ দিলে আমাকে দেখে প্রেজেন্টেশন রেডি করে দেয়, বাট আমাদের বাংলাদেশের মতো হয় না। কিন্তু অন্য দেশেরটা তো আমি জানতে পারছি। এই যে জানাটা, এটাও তো অনেক, তাই না? আমি গতদিন একটা অনলাইন ওয়ার্কশপে একটা কিছু উপস্থাপন করার জন্য খুঁজছিলাম, তো সেখানে যে যে ডকুমেন্ট গুলো দিল সবই লন্ডন ভিত্তিক, ব্রিটেনের ক্যামব্রিজ ভিত্তিক, তারা আমাকে দিয়েছে ইনফরমেশন গুলো, কিন্তু আমার দরকার ছিল ভারতীয় উপমহাদেশে। তো এটা মনে হয় তা আমি লিখি নাই ওখানে। হ্যাঁ, হ্যাঁ, না আমি কালকে লিখি নাই, সবসময় লিখে দিই। তো ওইটা যখন আসলো আমাকে একটু খাটনি করতে হলো, আমাকে আবার গুগল থেকে নিয়ে নিয়ে ওইগুলো রেডি করতে হলো। তো এই জন্য আমরা যখন ওই জায়গায় যাব, ব্রাউজে যাব, তখন কি করব, সঠিকটা লিখবো। ছবি চাইলে ছবিই লিখবো, ফটো চাইলে ফটোই লিখবো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যে কোনো সফটওয়্যার ব্যবহারে কম্পিউটার আইন সম্পর্কে নিজেদের সচেতন রয়ে আমরা সবগুলোই পড়বো। ওই যে বললো না সাইবার ক্রাইম, এই এর আইনটাই কি আমাদের আইন করা আছে, সেই আইনে কি কি সাজা হতে পারে, কি কি হতে পারে, এটা আমরা প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে বারবার চেঞ্জ করি। কিন্তু আন্তর্জাতিক মানের কিছু আইন কিন্তু স্বতঃসিদ্ধ ভাবে এখনো প্রচলিত আছে, কোন ক্ষেত্রে হতে পারে কোন ক্ষেত্রে হতে পারে না সেগুলো আছে। ওগুলো আমরা পড়বো আস্তে আস্তে, অসুবিধা নেই। তারপরে দেখি কি আছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও তাদের পক্ষে সহজে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের অনলাইন শিক্ষামূলক উপকরণের উৎস খুঁজে ব্যবহারের, সব কথা কিন্তু প্রায় একই রকম। ঠিক আছে, সামাজিক ভাবে আমরা যে কাজগুলো করতেছি, সমাজকে মাথায় রেখে, পরিবারকে মাথায় রেখে, দেশকে মাথায় রেখে কাজ করতেছি। কথা বুঝছেন? যে আমাদের সন্তানরা কি দেশের ভবিষ্যৎ না? তাদের সঙ্গে যখন কাজ করব, তাহলে আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এমন কিছু শিখাবো না তাদেরকে, এখন শিখানো লাগে না, তারা আমাদের থেকে বেশি শিখে গেছে, যেন আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি না হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আকর্ষণীয় ধারণা সম্বলিত এবং দৃষ্টিনন্দন উৎকৃষ্ট নোট ব্যবহারের দক্ষতা, আমাদের প্রিন্সিপাল স্যারের প্রেজেন্টেশন দেখবেন অনেক সুন্দর হয়, উনি এই ব্যাপারে খুব অভিজ্ঞ। হ্যাঁ, উনি কালারফুল অনেক কিছু করতে পারেন। স্যার এগুলো করতে খুব পছন্দ করেন। স্যার কিন্তু অনেক উঁচু মানের এবং বিশ্বমানের একজন কি রিসার্চার। হ্যাঁ, স্যার 4টা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং আন্তর্জাতিক মানের সবগুলো। তো এই কারণে বললাম যে স্যারের প্রেজেন্টেশনের সাথে আমার প্রেজেন্টেশন অনেক দুর্বল। তো স্যার যে জিনিসগুলো তৈরি করে বা আমাদেরকে করে দেয় মাঝে মাঝে, যেমন স্যারেরটা করে দেন, তো উনি এগুলো করতে খুব পছন্দ করেন, আর করতে করতে স্যার অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছেন, দক্ষ হয়ে গেছেন। আপনারাও যদি নিজেরা নিজেরা করেন, দেখবেন যে অনেক দক্ষ হয়ে যাবেন। এবং কোন ক্লাসে, কোন সমাজে কোনটা প্রচলিত, এখন এখানে যে ক্লাসটা আমি নিচ্ছি, পাহাড়ি এলাকায় যে তাদের ভাষা মতে যে ছোট একটা ক্লাস আর রুম আছে, ধরেন মাধ্যমিকে, সেখানে এই ক্লাসটা আমি নিতে পারবো না, তাদের কাছে তাদের মতো করে আমাকে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, তারা জুম চাষ বুঝে, তাদেরকে জুম চাষ বুঝাতে হবে। আমরা যদি এখন যে সমতল ভূমির কোনো চাষ বুঝাতে যাই, তারা হয়তো বা বুঝে, কিন্তু ওই পরিবেশের সাথে মানানসই হবে না। এই জন্য বলা হচ্ছে কি, যে
আমরা যখন শিক্ষার্থীদের শিখাবো তাদের উপযোগী করে শিখাবো, ঠিক আছে, এবং আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে শিখাবো সবসময়। অনলাইনে কাজ করার সময় বিশেষ নিরাপত্তা গ্রহণ করার দক্ষতা, এটা কি জিনিস? অনলাইনে কি আমি একা কাজ করি? আমি যখন অনলাইনে ঢুকি আমি ওই অনলাইনে যে সকল কাজ করি অন্যরা ঢুকতে পারে না। এই যে বিকাশ থেকে মানুষের টাকা চলে যায়, কিভাবে যায়? ব্যাংক থেকে টাকা উঠাও হচ্ছে কিভাবে? অনলাইনের মাধ্যমেই তো হচ্ছে, হচ্ছে না? তো এইখানে যখন আমরা কাজ করব আমাদের যাতে মোবাইলে দেখবেন ইমেলে আছে কি যেন বলে, ব্যাংকের বিভিন্ন ডকুমেন্ট আছে বা বিকাশের যে ডকুমেন্ট আছে, ওই নাম্বারটা বা ওই ইমেল নাম্বারটা আপনারা অন্য কোথাও ব্যবহার করবেন না। ওটা আপনার নিজের জন্য রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ইমেলটা আপনি ব্যবহার করবেন ওখানে গুরুত্বপূর্ণ কোনো আপনার জিনিস রাখবেন না, কোনো নথি রাখবেন না। আমরা বিকাশ নাম্বার দিয়ে সাধারণ নাম্বারে কথা বলি না, বলি কি কারণে বলি না? এই কারণে বলি না যাতে আমার এই নাম্বারটা কমন হয়ে কেউ আমার টাকাটা না নিতে পারে। কিন্তু যারা আমরা ছোটখাটো এই যে মানুষ, আমরা নিত্য নতুন ওই 1000 বা 50 টাকা ব্যবহার করি, তারা কি করি? এক নাম্বার দিয়ে সব কাজ চালাই। ওখান থেকেও কিছু কিছু টাকা মাঝে মাঝে গায়েব হয় আমাদের, এমন ভাবে তারা কথা বলে, এত দ্রুত কথা বলে, আমরা তাদের সাথে সাথে তাল মিলিয়ে কাজ করে ফেলি। এজন্য দেখবেন যে হুট করে যদি 500 টাকাও থাকে আপনার টাকাটা তারা নিয়ে নিতে পারে। মানে এমন ভাবে বলবে, আপনাকে সময় দিবে না চিন্তা করার আপনি কি করছেন। যারা খুব চালাক বা যারা খুব বুঝে তারা কিন্তু এগুলো মেনে মানে অ্যাভয়েড করতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ পারে না। এই জন্য এই অনলাইনে কাজ করার সময় নিরাপত্তা গুলো আপনাকে গ্রহণ করতে হবে, সেগুলো সম্পর্কেও আমরা জানবো। তো আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি 2020, 21, 22 সাল পর্যন্ত, 23-এর মাঝামাঝি পর্যন্ত আমার একটা ইমেল হ্যাক হয়ে যায় এবং কলেজের যত ডকুমেন্ট আমার ওই ইমেলে ছিল, আমার সব কিছু তো ওখানেই ছিল, সব হ্যাক হয়ে গেছে। আমি ওই ইমেলটা রিকভারি করতে পারি নাই, আমি ওই আবার নতুন করে আমার সব কাজ করা লাগতেছে আর কি। তো ওখানে দেখা যাচ্ছে ডিটেলস আমার চলে গেছে। আমি যখনই ওটা লগ ইন করতে যাচ্ছি, কি ওই মোবাইল নাম্বার দিয়ে করেছেন মনে হয় কেউ, তার মোবাইল নাম্বারে আমার চলে যাচ্ছে, কিন্তু আমি আর ওটা উদ্ধার করতে পারি না। এইরকম যেন না হয় যে আপনার ইমেল নাম্বার খুব অ্যাভেলেবেল হয়ে যায় এবং যারা এগুলো হ্যাক করতে পারে তাদের কাছে না চলে যায়। এটা মাথায়, আমরা খুব সহজ সরল, মানে কি, একজন বলতেছে যে আপনার ইমেল নাম্বারটা একটু দেন তো একটা কাজ করবো, বলে না এরকম, আমরা কিন্তু দিয়ে দিই। এটা নিয়ে আর কি করবে, কিন্তু তার মাথার ভিতর কি চলে আমরা তো জানি না। তাহলে আমাদের এইসব জায়গাগুলোতে কি করতে হবে? সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার কম্পিউটারটা যে ইমেল দিয়ে লগ ইন করা আছে আপনাকে সেখানেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, আপনার মোবাইলটাও তাই। এগুলো একটু মাথায় রাখবেন। আপনার সমস্ত ডকুমেন্ট যে ইমেলে আছে সেই ইমেল যদি আপনি পরে আর লগ ইন নাই করতে পারেন তাহলে কাজ করতে পারবেন? তাহলে এই সব ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে যেন আমি নিজে পরবর্তীতে বিপদে না পড়ি, ঠিক আছে? মাঝে মাঝে এর জন্য কি করতে হয়? পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আমরা ওই যে একটা নাম্বার আল্লাহর রাস্তে দিয়ে রাখি, ভুলেই যাই নিজে এটা কি নাম্বার ছিল, তা না করে এটা ব্যবহার করে মাঝে মাঝে পাসওয়ার্ড চেঞ্জ করে রাখবেন। তাহলে কি হবে? পাসওয়ার্ড মনে রাখার আরেকটা বুদ্ধি, ডায়েরিতে লিখে রাখবেন সবসময়, বা মোবাইলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এরকম করে একটা নাম্বার দিয়ে, ওই পাসওয়ার্ড নাম্বার দিয়ে লিখে রাখবেন যে এটা হলো ইমেল না, ইমেলের পাসওয়ার্ড অথবা স্কুল ইমেলের পাসওয়ার্ড, এরকম করে লিখে রাখলে এগুলো আর হারাবে না মন থেকে, ঠিক আছে? শ্রেণীকক্ষে বিভিন্ন ওয়েবসাইটের কোনো উদ্ধৃত অংশকে টিকা হিসেবে শিক্ষার্থীদের সাথে শেয়ার করার দক্ষতা। উদ্ধৃত অংশ কাকে বলে জানেন কেউ? হ্যাঁ, কোন উক্তি হুবহু ওরকম করে লেখাকে উদ্ধৃত অংশ বলে। ওটাকে মাথার উপরে যে দুইটা মাথা, ওটাকে উদ্ধৃতি চিহ্ন বলা হয়, তাই না? তো এটা ইংলিশ আরেকটা নাম আছে, কি আছে বলেন তো? ইনভার্টেড কমা থাকে। আর বাংলায় ডাইরেক্ট স্পিচ বলা হয়, ন্যারেশনে ডাইরেক্ট স্পিচ বলে। আর ওই চিহ্নটার নাম থাকে হলো ইনভার্টেড কমা। হ্যাঁ, এরপরে দেখেন গভীর চিন্তামূলক দক্ষতা। এগুলো অনেক উঁচু লেভেলের, আমাদের মতো মানুষের খুব কম যাবে। যারা খুব উঁচু মানে এগুলো কাজ করে দেখবেন যে তাদের কাছে আসে।
হ্যালো, ক্লাসে সাদিক বাসায় আছে, ওকে ফোন দাও। এখন মনে হয় ও না, ও গানের ক্লাসে গেছে, গানের ক্লাসে গেছে, ওকে ফোন দাও। তাহলে গানের ক্লাসে ঢুকে গেছে। এখন ক্লাস থেকে বের হয়ে কথা বলবো না। না মনে হয়, ও আজকে ধানমন্ডিতে গেছে। তুমি ফোন দাও, গেলে ও রাত্রে করে নিয়ে আসবে। আচ্ছা, সরি, আমার আম্মা একটু অসুস্থ, তো বাড়ি থেকে ফোন আসলে একটু টেনশন হয় আর কি, হার্টের পেশেন্ট। তো এই জন্য এই সময় সাধারণত ফোন দেয় না তারা, তাই ধরলাম। এখন গরম পড়ছে তো হঠাৎ করে, আর উনি ওই যে আর্থ্রাইটিসের কারণে এসির ভিতরে থাকতে পারে না, ব্যথা বাড়ে খুব। সবকিছু মিলাইয়ে জটিল অবস্থার ভিতরে আজকে 3 দিন। বাড়িতে আমার ভাই ডাক্তার। আচ্ছা দেখেন, উইকিপিডিয়ার নাম শুনেছি তো সবাই, কে কে বই পড়েন এখান থেকে? মিউট হয়ে গেছে। ওকে, জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, উচ্চতর দক্ষতার ভিতরে কি কি আছে? বিনামূল্যে প্রাপ্ত বা অফলাইন সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিন ক্যাপচার ভিডিও এবং ভিডিও টিউটোরিয়াল তৈরি করা। এটা আমাদের যদি ক্লাসে লাগে, সেটা ম্যাক্সিমাম লাগে ইন্টারমিডিয়েট লেভেলে, তাই না? জি, এসএসসি পর্যন্ত আমাদের এত বেশি কিছু লাগে না। ইন্টারমিডিয়েটে যে ওখানে অনেক বেশি দেখবেন এইচটিএমএল এর কাজ টাজ থাকে, ওখানে আমাদের বিভিন্ন রেকর্ড দিতে হয়, সেক্ষেত্রে লাগে। শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান যাচাই করার উদ্দেশ্যে ডিজিটাল কুইজ তৈরি করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি শিক্ষার্থীদের কি অ্যাক্টিভ রাখতে চাই, এখন বর্তমান যুগে আপনি বইয়ের একটা অধ্যায় থেকে 20টা প্রশ্ন করে যদি আপনি এই কুইজ আকারে দিয়ে দেন, তাহলে তারা অ্যান্সার দিতে কি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই সুযোগে যদি কেউ নাও জানে, দেখবেন গুগলে পড়ে পড়ে নিয়ে অ্যান্সার করে, তার পড়াটাও হয়ে যায়। তারপরে কি বলছে, তার মূল্যায়নের জন্য ডিজিটাল টুলস ব্যবহার করা। যেখানে এমসিকিউ প্রশ্নের পরীক্ষা হয়, তাদের রেজাল্ট দিতে কয়দিন লাগে? তারা দুপুরে পরীক্ষা নেয়, এক দুই দিন। রেজাল্ট দেয় না। যেখানে রিটেন হয় সেখানে কি করে 1 মাস লাগায় দেয়। বাংলাদেশের সর্বোচ্চ সময় লাগে রেজাল্ট দিতে কোন প্রতিষ্ঠানে বলেন তো, ভর্তি পরীক্ষার? কারো জানা জাতীয় আছে? বিশ্ববিদ্যালয়। কুয়েটে সবচেয়ে জাতীয় বেশি সময় নেয়, বিশ্ববিদ্যালয়। তারা এমসিকিউ নেয় না, সব রিটেন নেয়। এবং একটা রিটেনের অঙ্ক
পাঁচজন করে টিচার দেখে মার্কিং করে যদি দেখে 5 জনের মার্ক সেম না হয়, মানে অন্যরকম হয়, তখন আবার একটা তারা কমিটি গঠন করে, সেই কমিটির কাছে খাতা চলে যায়, সেখান থেকে নাম্বারটা ফাইনাল হয়ে আসে। কিন্তু যারা এমসিকিউ পদ্ধতিতে নেয় তারা দুপুরে পরীক্ষা নেয়, রাত্রে রেজাল্ট দেয়, 1 সপ্তাহের ভিতর ভর্তি হয়ে যায় না, তারপর ঘুরে বেড়ায়। এটা কোন সিস্টেম, কোন জায়গার বলেন তো? কোন প্রতিষ্ঠান করে? হ্যাঁ, মেডিকেল আইবিএল। কলেজ। সবচেয়ে সহজ ও সরি। পদ্ধতি, খালি এমসিকিউ। তাই করে না? না, এমসিকিউ হয়েছে, আমার ছেলে দিয়েছিল সেটা। ও মেডিকেল আর রিটেন নিয়ে পারবে নাকি? এত খাতা কে দেখবে? এত ডাক্তার আছে এদের। ও বুয়েট নিতে পারে, বুয়েটের নিজস্ব টিচার আছে। আর এরা তো সারা বাংলাদেশে পরীক্ষা এক জায়গায় নেয় মেডিকেলে, তাহলে এত খাতা কারা দেখবে? সেই খাতা পাঠাইতেই তো সময় চলে যাবে। প্ল্যাটফর্ম গুলো ছোট হলে আপনার মূল্যায়ন কি সঠিক হয়, যখন বড় হয়ে যায় মূল্যায়ন কঠিন হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে মূল্যায়ন পদ্ধতি, খাতা স্যারদের কাছে যাচ্ছে, এক একজন এক এক রকম করে যাচ্ছে, দেখতেছে, নাম্বারিং করতেছে, এরকম কি নাম্বারিং 100% আসে? এই যে বুয়েটের কথা বললাম, একটা খাতার অঙ্ক যদি 2 জনের কাছে 2 রকম হয়, তখন কমিটির কাছে খাতাটা সাবমিট করে। তো এটা কি আমরা এসএসসি এইচএসসি লেভেলে করতে পারছি? আমাদের ভালো ছাত্রটা ফেল করে গেল, খাতা চ্যালেঞ্জ করলে পাস করাতে পারি না, হয় না এরকম? তাহলে ওই জি। খাতাটা যে কোথায় আছে বললি জানে না, খাতাটা চ্যালেঞ্জ করবেন কোথায়? ওরা করে কি, আমরা খাতা চ্যালেঞ্জ করলে যে নাম্বার শিটটা আছে না, ওইটা যোগ করে এন্ট্রিটা ঠিক হয়েছে কিনা। মানে আমরা টাকাটা দিচ্ছি এন্ট্রি ঠিক করার জন্য, আমরা কিন্তু খাতা দেখার জন্য কেউ দিই না। আমার কথা হলো, খাতা চ্যালেঞ্জ করছি মানে কি, বোর্ড আমাকে ডাকবে, আপনার ছেলের খাতা পাওয়া গেছে, আপনি এসে দেখে নাম্বার দেখে যান। এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু তাই কি পেয়েছি? কখনো পাই নাই। তার মানে খাতা চ্যালেঞ্জ করে লাভ হয় না আলটিমেটলি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, যেমন দেখা যাচ্ছে যদি 39 পেয়ে থাকে 93 হয়ে যেতে পারে, তারপরে আপনার 38 পেয়ে থাকে 83 হয়ে যেতে পারে, খালি উল্টা পাল্টা হয়ে যায় অনেক সময় ওই যে এন্ট্রি দেওয়ার সময়। ওই এন্ট্রি নাম্বারের জন্য আমরা করি না। আচ্ছা, এগুলো আমরা মনে হয় জানি সবাই, না? অনলাইনে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে প্রয়োজনীয় নোট কন্টেন্ট সংগ্রহ এবং তার শিক্ষার্থীদের সাথে শেয়ার করা। বিভিন্ন স্ক্রিন কাস্টিং টুলস যেমন কিউব ক্যাচার আর ওপেন সোর্স নামে আমাদের একটা জায়গা আছে। ওপেন সোর্স মানে যেখানে খোলামেলা থাকবে, আমরা যে যখন যেটা প্রয়োজন ব্যবহার করতে পারবো, ঠিক আছে? ওখানে পেড করা লাগে না। সেই জায়গাগুলো আমরা টুলের সাহায্যে বিভিন্ন সময় স্ক্রিনে ব্যবহার করতে পারবো এবং শিক্ষার্থীদের দিতে পারবো। শিক্ষার্থীদের গ্রুপ অ্যাসাইনমেন্ট, তাদের গ্রুপ ম্যাচিং টুলস ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। এখন শিক্ষক জানতে হবে তাকে কি গ্রুপ অ্যাসাইনমেন্ট দিলাম এবং সে কি কি কাজ করবে। আমাদের নতুন যে কারিকুলাম ছিল, যেটা বাতিল হয়ে গেছে, ওখানে কিছু এই ধরনের আসছিল মনে হয়। অ্যাসাইনমেন্ট করার সময় আমাদেরকে অনলাইন ব্যবহার করতে হতো, তাই না? আমাদের 22-এর যে বিস্তরণ হয়েছিল, এটা অনলাইনে বিভিন্ন ধরনের ডিজিটাল টুলস ব্যবহার করে শিক্ষকদের বাৎসরিক শিক্ষা ক্যালেন্ডার তৈরি করার দক্ষতা, এটা সবাই করে আমার ধারণা। প্রত্যেকটা স্কুলে আসছে একটা করে, না? আপনাদের কাছ থেকে হাতে লিখে নেয় আপনার কি হবে, অথবা আপনাদের কমিটি একটা দেখবেন ক্যালেন্ডার করে দেয় না, এতদিন ক্লাস হবে, এই সময় এমসি পরীক্ষা হবে, এই সময় সিটি পরীক্ষা হবে, এই সময় ফাইনাল পরীক্ষা হবে, তারপর ছুটি থাকবে, ঈদের ছুটি, পূজা ছুটি। এটাকে বাৎসরিক ক্যালেন্ডার বলে, হ্যাঁ, ইয়ারলি ক্যালেন্ডার বা বাৎসরিক পঞ্জিকা এরকম বলে। তো এইটা তৈরি করার দক্ষতা থাকতে হবে। তো এইটা সাধারণত যারা উপর লেভেলে আছে তারা আমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে? এই পর্যন্ত আজকে আমি রাখতে চাচ্ছি। আমরা এই ডিজিটাল দক্ষতা সমূহ অলরেডি আগে দেখে থাকছি, এই জন্য আজকে দেখবো না। আমাদের প্রথম অধ্যায়ের এর ভিতরে পুরো স্লাইড আছে, হ্যাঁ, আমি আজকে যেটা দিয়ে দিব আপনাদেরকে, এটার ভিতরে প্রথম অধ্যায়টা পুরোপুরি পেয়ে যাবেন। আমরা আগামী ক্লাস জি থেকে ম্যাডাম। কালকে স্যার হয়তো বা স্যারের কত 3টা ইউনিট, তো স্যারের মতো পড়াবেন পরশুদিন। আর আগামী শুক্রবার থেকে আমরা দ্বিতীয় ইউনিটে যাব। আপনাদেরকে একটু বলে দিই, দ্বিতীয় ইউনিটটা খুব সহজ। সেটা হলো যে আমরা এই যে কম্পিউটারটা দেখতেছি, এর হার্ডওয়্যার, সফটওয়্যার, এর প্রোগ্রাম, সফটওয়্যার যা কিছু আছে, ওই ইউনিটের ভিতর সব এই পড়াই। আর প্রজন্মগুলো আছে। কম্পিউটারের প্রজন্ম কয়টা কে বলতে পারে একটু? 5টা। হ্যাঁ, 5টা প্রজন্ম। সবগুলোর নাম কিন্তু খুব সহজ, না? কি বলেন তো জি। প্রথমটা? আচ্ছা, এটা টাস্ক থাকলে আপনারা বাসায় চিন্তা করে নেবেন। আসেন স্যার, হয়ে গেছে আমার।
ধন্যবাদ সবাইকে। একটু